মেহেদী ভাই, আজকে ছাত্রদের নতুন একটা দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে, যেখানে আপনি একটু আগেই বললেন যে প্রায় অনেক কোটি টাকার একটা খেলা চলছে। তো এই যে টাকার হিসাবটা বা এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন, বা তারা টাকা আসলে কোথায় পেল, এই বিষয়টা নিয়ে আপনি কি জানেন একটু যদি বলতেন। আমি ধারণা করছি যে বাংলাদেশের সাধারণ মানুষের রক্ত চুষে যারা অতীতে ব্যবসা বাণিজ্য করেছে, গ্রুপ অফ কোম্পানি করেছে, তারাই মূলত এখন এই দলটাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে অর্থনৈতিকভাবে। যার ধারাবাহিকতা আমরা দেখেছি যে দেশ রূপান্তরের যে কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অফিস করে দেওয়া হয়েছে, কার্যালয় করে দেওয়া হয়েছে। তো যেই প্রতিষ্ঠানটি কার্যালয়টি করে দিয়েছে, সেই প্রতিষ্ঠানটি কি করছে, কেন করে দিয়েছে, তাদেরকে এখানে কার্যালয় করে দেওয়ার কারণ কি? আমরা যদি একটু গভীরে যাই, দেখব যে ওই গ্রুপ অফ কোম্পানিটি ডেভেলপার ব্যবসা করে। ওই ডেভেলপার কোম্পানির বিভিন্ন জায়গায় জমি দখলের ব্যাপার স্যাপার থাকে। গ্রুপ অফ কোম্পানি হিসেবে তাদের অনেক রকমের ব্যবসায়িক কাজ থাকে, যে কাজগুলোকে সহজ করতে হয়। আর সহজ করতে হলে আগে তারা আওয়ামী লীগের সাথে কানেক্টেড ছিল, এখন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এদেরকে কানেক্টেড করে এদেরকে ব্যবহার করেছে। আগে আওয়ামী লীগকে ব্যবহার করতো, এখন এদেরকে ব্যবহার করছে। তো এদের যখন চাহিদাটা শেষ হয়ে গেল যে না, আমরা আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকতে চাই না, আমরা যথেষ্ট এই নামটাকে ব্যবহার করেছি, আমরা তো নিজেরাও বৈষম্য তৈরি করছি, অথবা আর বৈষম্য শব্দটা ব্যবহার করবো, আমরা এখন দল করব। দল করার চিন্তা থেকে তারা এখন রাস্তায় নেমেছে। দল করার প্রক্রিয়ায় যখন তারা গেল, তখন আমরা দেখলাম যে তাদেরকে অর্থনৈতিকভাবে সাপোর্ট যারা দিয়েছে, অধিকাংশই হচ্ছে করাপ্টেড ব্যক্তি, দুর্নীতিবাজ ব্যক্তি, দুর্নীতিবাজ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার। এবং সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যেও কিন্তু একটা বড় অংশ আছে যারা ব্যবসা বাণিজ্য করছেন এবং দুর্নীতিবাজ। নিজেদের যেই সেনা কর্মকর্তার পরিচয়, সাবেক সেনা কর্মকর্তার পরিচয়, সেটিকে তারা বিভিন্নভাবে অপব্যবহার করেছেন। এমন অনেক কর্মকর্তা আছে, অনেক, আমি একজন দুজন বলবো না, অনেক আছে যারা এটিকে ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করছেন। সেই ব্যক্তিরা মূলত এখানে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। আপনি দেখবেন যে বাংলাদেশে শীর্ষস্থানীয় প্রায় 10টি গ্রুপ অফ কোম্পানির কর্পোরেট প্রতিষ্ঠানের পরিচালক পদে আছে সাবেক সেনা কর্মকর্তারা। তারা এদেরকে রাখে, কারণ একজন সেনা কর্মকর্তা যখন, সাবেক সেনা কর্মকর্তা যখন বর্তমান কোনো সেনা কর্মকর্তাকে ফোন করেন, তখন চিন্তা করে যে আল্লাহ, আমার সিনিয়র স্যার, তার কথাটা শুনতে হবে। ওই কথাটা শুনতে গিয়ে অনেক ইলিগ্যাল বিষয়গুলোকে তারা লিগ্যালিটি দিয়ে দেন। যে কারণে আমার কাছে মনে হয় যে এই আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারা যে 3 লক্ষ লোকের আয়োজন করেছে, তারা যে কূটনীতিকদেরকে আমন্ত্রণ জানিয়েছে, তারা যে বিদেশ থেকে অতিথি আমন্ত্রণ জানিয়েছে, সবার পেছনে যে টাকা খরচ করবে, সব কিছুর পেছনে রয়েছে কর্পোরেট পলিটিক্যাল মুভমেন্ট হওয়ার একটা প্রক্রিয়া। এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সেই কর্পোরেট পলিটিক্যাল মুভমেন্টকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। কেমন টাকা খরচ হতে পারে আজকে আনুমানিক? আমি তো শুনেছি ইতিমধ্যেই গণমাধ্যমের যারা ভাই বোনেরা, তারাই বললো যে ভাই, প্যান্ডেল ট্যান্ডেল যেভাবে সাজিয়েছে, তাতে ইতিমধ্যেই প্রায় মনে হয় যে তারা 30 কোটি টাকার একটা বড় বাজেট অলরেডি খরচ করেছে। কারণ খাবারের ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে, লাইটিংয়ের ব্যবস্থা আছে। শুনেছি যে সেখানে যে বক্সগুলো ফিট করেছে, সে বক্সগুলোও তারা ওই বাংলাদেশের সর্বোচ্চ যেই সাউন্ড সিস্টেম প্রতিষ্ঠান, তাদের কাছ থেকে নিয়েছে। সাউন্ড সিস্টেম প্রতিষ্ঠানগুলো কিন্তু কখনোই, এই কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কখনোই ফ্রিতে কাউকে সার্ভিস দেয় না। যত আপনি দেশের যা কিছু হন না কেন, প্রধানমন্ত্রীর দপ্তরেও, সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরেও কিন্তু বাংলাদেশের এই শীর্ষ সাউন্ড সিস্টেম কোম্পানিগুলো বিনামূল্যে দিত না। প্রধান উপদেষ্টার বেলাও করছে না, তাহলে এদের বেলাও নিশ্চয়ই করবে না। ফ্রি কোনো ব্যবস্থা নাই, টাকা দিতে হচ্ছে। তো সব মিলিয়ে 30 কোটি টাকার একটা কথা শুনেছে। আমার কাছে মনে হয় যে হয়তো এর দ্বিগুণও হতে পারে। কারণ কোনো কোনো কূটনীতিকের বেলায় নাকি আমি শুনলাম যে তাদেরকে গিফট দেওয়া হবে, তাদের খাওয়ানো হবে, তাদের জন্য স্পেশাল খরচ তারা ধরেছে 40,000 করে। তাহলে যদি একজন রাষ্ট্রদূতের বেলায় 40,000 থাকে, তাহলে অন্যদের বেলায় সব মিলিয়ে কত টাকা খরচ হবে? বিদেশি যারা অতিথি আসবে তাদের জন্য সারা ওই এলাকা, পুরা এলাকাটাকে তারা সাজিয়েছে। সব মিলিয়ে একটা বড় ধরনের অপচয়ের রাস্তা আমার কাছে মনে হচ্ছে।